Hey Bolapan, welcome to Agriculture Question Bank Solving Course. So আমরা আলোচনা করতেছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে। তো আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 3 এন্ড চ্যাপ্টার নাম্বার 4 নিয়ে আলোচনা করব। সো ডিসক্লেইমার একটা দেই, যেটা আমি বারবার দেই, যেহেতু অ্যাডমিশনের ক্লাস, তো আমি ধরে নিচ্ছি যে তোমরা একাডেমিকে এই চ্যাপ্টার একটু হলেও পড়ে আসছো। সো একটু হলেও বেসিক আইডিয়া তোমাদের আছে। সো আমি ওই অতটা ডেপথে যাওয়া পসিবল না, তবে ইম্পর্টেন্ট যেগুলো জিনিস ওগুলো আমি ডেপথে যাওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। সো প্রথমেই আমাদের দেখতে পাচ্ছ আমাদের পরিমাণগত রসায়ন। সো তোমরা যদি বই দেখো, বই কিন্তু এই চ্যাপ্টারটা বা এইচএসসির জন্য কিন্তু অনেক পড়াশোনা করছো, বাট এগ্রিকালচারের জন্য স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারে কিন্তু সব টপিক ইম্পর্টেন্ট না, বা সব জায়গা থেকে কোশ্চেন আসে না। কোশ্চেন কোত্থেকে আসে আমি তোমাকে আগেই বলে দিই। সেটা হচ্ছে যে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হলো যে তোমার জারণ সংখ্যা নির্ণয়, ঠিক আছে? তো ওই জারণ সংখ্যা থেকে কোশ্চেন রেগুলারলি আসে, বুঝছো? আচ্ছা, আমি একটু ডিফারেন্ট কালার নেই, এটা ছোটো করে দিই। সো জারণ সংখ্যা এখান থেকে রেগুলার কোশ্চেন আসে। হ্যাঁ, সো কেমন জারণ সংখ্যা? যেমন তোমার একটা মৌল দিবে বা যৌগ দিবে, এটা দিয়ে জারণ সংখ্যা বের করতে হবে। যেমন একটা যদি যৌগ দিই আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, সো এখান থেকে তোমাকে বলবে যে কেন্দ্রীয় যে মৌলটা আছে এটা জারণ সংখ্যাটা বের করো। তো কেন্দ্রীয় জারণ সংখ্যা, কেন্দ্র মৌল কে ভাই? এটা ম্যাঙ্গানিজ। তো যেটা করতে হয়, নিয়ম কি? নিয়ম হলো যে যার জারণ সংখ্যা তুমি বের করবা, যারটা তুমি জানো না, তাকে তুমি ধরে নেবা এক্স, ঠিক আছে? আর অন্যদের জারণ সংখ্যা তো আশা করি জানো, যেমন পটাশিয়ামের জারণ সংখ্যা কি ভাইয়া? এটা হচ্ছে +1, আর অক্সিজেনের জারণ সংখ্যা কত ভাইয়া? -2 করে, ঠিক আছে? তো তখন যেটা করবা যে সবগুলো যোগফল করবা। সো পটাশিয়ামে একটা আছে, একজন জারণ সংখ্যা +1, তার মানে কি +1 × 1। ওকে ফাইন। পরে আসো, পরে Mn কি? এক্স। কয়টা আছে? একটাই আছে। সো x × 1। পরে কি আছে ভাইয়া? পরে আছে অক্সিজেন, -2 করে আছে 4টা, তার মানে -2 × 4। ওকে, দেন তুমি দেখবা যে এটার মাথার মধ্যে কোনো চার্জ আছে কি? -1, -2, -3 কিছু আছে উপরে? নাই, তার মানে = 0। তো একটা ইকুয়েশন পাই গেছো, ইকুয়েশনটা সলভ করলে তুমি এদিকে ভ্যালু পেয়ে যাবা। সো যদি সলভ করো কত আসছে ভাইয়া? দেখো তো, +7, রাইট? সো হচ্ছে x মান +7 মানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, দ্যাটস ইট। এই টাইপের কোশ্চেন কিন্তু এখানে প্রচুর আসবে, ঠিক আছে? সো আশা করি বুঝছো। তো আমি একটু ক্লিন করে দিচ্ছি। দেন এখানে আরেকটা জিনিস বুঝতে হবে তোমাকে, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, জারককে বিজারককে, এটুকু জানতে হবে। তো জারণ মানে কি? তো জারণ মানে হচ্ছে, মাথা রাখবা, এটা মানে হইলো ইলেকট্রন ছাড়ন। হ্যাঁ, ঠিক আছে? তার মানে কি? তার মানে কেউ যদি ইলেকট্রন ছাড়ে, সেই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। যেমন তোমার যদি এখানে সোডিয়াম থাকে, ওই সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন হইলো। তো এখানে কি ইলেকট্রনকে ছাড়ছে না, ইলেকট্রন ছাড়ন, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। ওকে, এই বিক্রিয়াটাকে একটু ডিফারেন্টলি লেখা হয়। কিভাবে লেখা হয় দেখো, যে আমরা যেটা করি যে এই ইলেকট্রনের আগে মাইনাস দেই না। সো আমাকে একটা বলো তো একটা জিনিস, যে যদি আমার x - y = k হইতো, আমি যদি ওয়াইটাকে ওই পাশে পার করি, তাহলে কি x = কি হয়ে যাবে? k - y না +y? ডেফিনেটলি ওই পাশে গেলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো +y। সিমিলারলি এখানে একই জিনিস, যে যদি তুমি -এটাকে ওই পাশে পার করো, ওই পাশে গেলে +e হয়ে যাবে। তার মানে এই জিনিসটাকে আমি বলতে পারি এইভাবে, যে Na এটা থেকে কি উৎপন্ন হলো ভাইয়া? Na+, আর এইটাই যে এই মাইনাসটা ওই সাথে প্লাস হয়ে যাবে, যে প্লাস, আর হচ্ছে E-, ঠিক আছে? সো এটা একই জিনিস, বাট বইয়ে তোমার এইভাবে লেখা থাকবে, কারণ ইলেকট্রনের আগে প্লাস দিতে, এটা হচ্ছে আধুনিক নিয়ম আর কি, বা ভদ্র নিয়ম বলতে পারো। তো এইভাবে লেখে। বাট তুমি যদি চাও যে ভাই আমি এইভাবে লিখবো, এইভাবে লিখতে পারো, সমস্যা নেই। আমি আজীবন এইভাবে লিখে আসছি, এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় আমি লিখছি, সব জায়গায় আমি ফুল মার্কে পাইছি। সো এটা কোনো ইস্যু না, ঠিক আছে? যেটা তোমার সুবিধাটা ইউজ করিও। সো এটা গেল জারণ বিক্রিয়া। এবার আসো বিজারণ কি? তো জারণ যেটা, বিজারণ কি তার উল্টা। সো উল্টাটা কি ভাইয়া? চলো দেখিয়ে দাও। তো জারণে কি ছিল ভাইয়া? ইলেকট্রন গ্রহণ। তার মানে আমি যদি বিজারণ বলি, এখানে লিখি, তার মানে বিজারণ বিক্রিয়া কি হবে? ইলেকট্রন কি এবার উল্টা হবে, তার মানে ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে? ইলেকট্রন গ্রহণ। কেমন উদাহরণ দেন ভাইয়া? যেমন ক্লোরিন ছিল, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি Cl- উৎপন্ন হলো না, ক্লোরাইড। সো এইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা বিজারণ বিক্রিয়া। ওকে, এবার আসো, জারণ বিজারণ কিন্তু একসাথে ঘটে। মানে কি? মানে দুনিয়ার কোথাও যদি জারণ বিক্রিয়া ঘটে, তুমি শিওর থাকো ওইখানটা বিজারণ বিক্রিয়া হয়েছে। তার মানে যদি কোথাও জারণ হয়, মানে বিজারণ হইতে বাধ্য। সো যেহেতু জারণ হইলে বিজারণ হবেই, যেহেতু আমি শিওর, তার মানে এটা বলা যায় যে জারণ
বিজারণ দুইটা মিলে একটা বিক্রিয়া, দ্যাটস এটাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। আর শুধু জারণকে বলি অর্ধ বিক্রিয়া, মানে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, দুইজন অর্ধকর্তক মিলে একটা ফুল বিক্রিয়া, যেটা নাম জারণ বিজারণ বিক্রিয়া। ইংলিশ নামগুলো দেখে রাখবা, এটা ইংলিশে বলা হয় রেডক্স, ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে জারণ বিজারণের ইংলিশ। তো যাই হোক, তো এবার হচ্ছে আমরা একটা বিক্রিয়া দেখি। যেমন মনে করো এখানে ছিল আয়রন, আর এখানে মনে করো কপার সালফেট। সো এই দুটো বিক্রিয়া যদি করে কি উৎপন্ন হবে ভাইয়া? ফেরাস সালফেট আর কপার। তো জারণ বিজারণ কেমনে মানে বের করে? তুমি যেটা করবা যে এদের জারণ সংখ্যা বের করবা প্রতিটা মৌলের। তো যদি কোনো যৌগ গঠন না করে একাই থাকে তাহলে তার জারণ সংখ্যা 0। আসো কপার সালফেট, সালফেটের ক্ষেত্রে জারণ সংখ্যা আমরা জানি -2, SO4A2 সালফেট, ঠিক আছে? এটার -2, তাহলে কপার কত? +2, ঠিক আছে? এবার সে আসো সিমিলারলি সালফেট কত হবে? -2, তার মানে এখানে আয়রন কি? +2, আর কপার এখানে একাই আছে, তার মানে কি 0। একা থাকলে অবশ্যই 0 হবে। ওকে, তো এবার যেটা করবো আমরা জারণ সংখ্যা দিয়ে চেক করবো যে কোনটাতে জারণ হয়েছে কোনটাতে বিজারণ হয়েছে। তো দেখো এই পাশে আমার আয়রন ছিল 0, বাট এই পাশে হয়েছে +2। +2 মানে কি? জারণ সংখ্যা যদি প্লাস হয় তার মানে সেই ইলেকট্রন ছাড়ছে, ছাড়ে দেখে প্লাস হয়েছে। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে কি? Na+, ঠিক আছে? আয়রন যদি দুইটা ইলেকট্রন ছাড়ে তাহলে কি? Fe থেকে Fe2+, তার মানে Fe2+ মানে কি? আয়রন দুইটা ইলেকট্রন ছাড়ছে, আর ইলেকট্রন ছাড়ন মানে কি? জারণ। তার মানে এইখান থেকে যে এইটুকু আসলো এটা হচ্ছে আমার জারণ বিক্রিয়া। ঠিক আছে? তার মানে আমার যেহেতু জারণ বিক্রিয়া আমি পাইছি, সো এখানে একটা বিজারণ বিক্রিয়াও থাকবে। সো কে দেখো এখানে সালফেটটা দেখো, সালফেট ছিল -2, এই পাশেও সালফেট -2, তার মানে সালফেট নিয়ে আমাদের কাজ নেই, কোনো জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই। যদি জারণ সংখ্যা চেঞ্জ না হয় তাহলে ওই জারণ বিজারণ করে নাই। কিন্তু কপার দেখো এই পাশে ছিল +2, ওই পাশে হয়ে গেছে 0। তার মানে কি? তার মানে দেখো কপারের +2 ছিল মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় আছে, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় আছে। এখন দেখো সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি? কপার +1। সে যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি? 0। বুঝতেছো? ব্যাপারটা এরকম যে কপার 2+ মানে ওর দুইটা ইলেকট্রন শর্ট আছে। একটা ইলেকট্রন যদি রিসিভ করে, গ্রহণ করে, তাহলে ইলেকট্রন শর্ট কয়টা? একটা, কারণ দুইটা শর্ট ছিল, একটা রিসিভ করছে, তার মানে শর্ট কয়টা? একটা। দেন আরেকটা ইলেকট্রন রিসিভ করছে, শর্ট কয়টা? 0, শর্ট নাই। তো সেটা 0 হইলো কেমনে? ইলেকট্রন গ্রহণ করে। তো যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে কপার, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ইলেকট্রন গ্রহণ বিক্রিয়া। আর ইলেকট্রন গ্রহণ বিক্রিয়াকে আমরা কি বলি? বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? মজার বিষয় হচ্ছে যেটা তোমরা বেশি ভুল করো সেটা হচ্ছে জারককে আর বিজারককে। তোমাদের মনে হইতে পারে ভাই জারণ বিক্রিয়া হয়েছে আয়রনের, তার মানে আয়রন হচ্ছে জারক। না, উল্টা, যে তোমার জারণ বিক্রিয়া যার ঘটছে তাকে আমরা বলবো বিজারক। ঠিক আছে? আর বিজারণ বিক্রিয়া যার ঘটছে তাকে আমরা বলবো জারক। এটুকু মাথা রাখবা। কেন এটা হইলো উল্টা কেন, এর রিজন আমি একাডেমিক ক্লাসে বলছিলাম, তো এখানে আমি অর্থ বেশি বলবো না, জাস্ট একটা কথা বলে রাখি। যে গান করে তাকে আমরা বলি গায়ক, যে কৃষিকাজ করে তাকে আমরা বলি কৃষক, রাইট? সিমিলারলি এইখানে এর নিজের জারণ বিক্রিয়া ঘটতেছে, বাট এ কিন্তু অন্যজনকে বিজারণ করতে বাধ্য করতেছে। তার মানে যে অন্যকে বিজারণ ঘটায়, যে অন্যের বিজারণ ঘটায়, তাকে আমরা কি বলতে পারি? বিজারক। তার মানে নিজের জারণ ঘটানো মানে অন্যের বিজারণ ঘটানো, তার মানে অন্যকে জোর করে বিজারণ করা। দ্যাটস ওয়াই এর নিজে জারণ ঘটলে এর নাম হচ্ছে বিজারক। ক্লিয়ার? যদি বুঝো না বুঝলে একাডেমিক দেখিও। ঠিক আছে? সিমিলারলি এইখানে আমি কি বলতে পারি? যার বিজারণ বিক্রিয়া ঘটছে, ওর বিজারণ ঘটছে দেখে তো এর জারণ হয়েছে, মানে সে কি অন্যকে জারিত করতে বাধ্য করলো, তার মানে সে অন্যকে জারণ করাইছে। সো যেহেতু অন্যকে জারণ করাইছে, দ্যাটস ওয়াই তার নাম জারক, কিন্তু নিজে ঘটছে আবার বিজারণ। সিম্পল অ্যাজ দ্যাট। আরেকটা জিনিস তোমরা কনফিউজড হও যে ভাই এখানে আয়রন থেকে তো এই পাশে যায়, এখানে হয়েছে, তো এখানে কি জারক বিজারক আমি কোনটা ধরবো? এটা ধরবো নাকি এটা ধরবো? মাথা রাখবা অলওয়েজ বিক্রিয়ক যেটা, ওই বিক্রিয়কটা তোমার হচ্ছে জারক অথবা বিজারক হবে। উৎপাদ কিন্তু জারণ বিজারক হবে না। যদি বিক্রিয়াটা উভমুখী হয় আর বিক্রিয়াটা ওই দিক থেকে আসে তখন এটা ডিফারেন্ট কেস, বাট 99.99% কেসে তোমার বিক্রিয়ক যেটা, বা 100% বলতে পারো বিক্রিয়কই হবে। ওই পাশ থেকে আসলেও ওটা বিক্রিয়কই হচ্ছে। সো বিক্রিয়ক হচ্ছে তোমার জারক বা বিজারক। ঠিক আছে? দ্যাটস ইট। এটুকু যদি জানো এনাফ।
আরেকটা কিছু কিছু যৌগ আছে যারা একই সাথে মাঝে মাঝে বিজারণ করতে পারে, মাঝে মাঝে জারণ করতে পারে, তার মানে তারা একই সাথে জারক বিজারক দুইভাবে আচরণ করতে পারে। সেই জিনিসগুলো নিয়েই আমাদের এই তুমি দেখবা কোশ্চেন ব্যাংকে এই কোশ্চেনগুলো রেগুলারলি আসছে। তো চলো দেখি। প্রথমে বলছে যে পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা কত। তো কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা কেমনে বের করতে হয় তোমাদের শিখে আসছি। সো এটা অ্যাপ্লাই করবা যে পটাশিয়াম -+1 করে এটা ধরবা এক্স, আর অক্সিজেন তোমার হচ্ছে -2 করে, ঠিক আছে, ধরে করবা হিসাব করবা, হিসাব করে তুমি পাবা +6, দ্যাটস ইট। তার মধ্যে যৌগস্থ নাইট্রোজেন মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা গ্রুপ নেই। মাথা রাখবা সর্বোচ্চ জারণ সংখ্যা তার গ্রুপ সংখ্যা থেকে বেশি হইতে পারবে না, বা তার স্তরে জয়টা ইলেকট্রন আছে এর থেকে বেশি হইতে পারবে না। নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে তোমার 5টা ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই এর জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে 5। দেন বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা করে আসছি, এটা তোমার হচ্ছে +7। দেন নিম্নের কোনটি বিজারক। সো বইয়ে দেখবা হাজারি স্যারের বইয়ে উদাহরণ দেওয়া আছে যে জারক কোনটি, বিজারক কোনটি, ইভেন আরও ভাঙে ভাঙে বলা আছে যে তোমার তরল জারক কোনটা, গ্যাসীয় জারক কোনটা, কঠিন জারক কোনটা। সিমিলারলি কঠিন বিজারক কোনটা, তরল বিজারক কোনটা, তোমার হচ্ছে গ্যাসীয় বিজারক কোনটা। সো এই সবগুলাই তোমরা হচ্ছে একদম উদাহরণগুলো মুখস্থ করবা, এখান থেকে হুবহু কোশ্চেন আসে, ঠিক আছে, যেমন হচ্ছে এখানে একটা আসছে। তো এটা বের করা যায়, বাট বের করার থেকে তোমার মুখস্থ করলে তোমার সুবিধা হবে তোমার জন্য, ঠিক আছে। দেন বলছে কি নিম্নের কোনটি শক্তিশালী জারক সবচেয়ে বেশি। সো এটা তোমার হচ্ছে এটা, ঠিক আছে। চলো সামনে যাই। তো এখানে তুমি দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেন সিমিলার, তো আমি সিমিলার কোশ্চেনগুলো আর দেখাবো না। যেমন বলছে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার পারম্যাঙ্গানেট আয়নে কয়টি ইলেকট্রন গ্রহণ করে। তো পারম্যাঙ্গানেট আয়ন কয়টা ইলেকট্রন গ্রহণ করে, তুমি এটা যখন সমতা করবা, সমতা করলে আশা করি তোমরা জানো যে ওই যে আয়ন সমতাকরণ পদ্ধতিতে যে তোমার সমতা করে, সো এখানে তুমি দেখবা যে এটা অবশ্যই 5টা ইলেকট্রন গ্রহণ করে, সো 5। দেন বলছে যে এর ক্রোমিয়ামের জারণ সংখ্যা, সো সেম টাইপ। আসলে এটার জারণ সংখ্যা কত, সেম টাইপ। নিচের কোনটি বিজারক, যে মুখস্থ করতে বললাম এখান থেকে। দেন বলছে এই দুটার সালফারের জারণ সংখ্যা, সেম টাইপ। নিম্নের কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে, ওই সেম টাইপ, তুমি দেখবা উদাহরণ দেখলে বুঝতে পারবা। তারপরে হচ্ছে আনসার হাইড্রোজেন পারঅক্সাইড। নিচের কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, ওই সেম টাইপ, তোমার হচ্ছে Fe2+। Fe3+ হলে আবার হইতো না, কেন? কারণ Fe2+ সে ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হইতে পারে, আবার দুটো ইলেকট্রন গ্রহণ করে সে Fe-তে পরিণত হইতে পারে। তার মানে সে ইলেকট্রন গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে, আমি জানি না কি করবে। সো ওই জারক বিজারক দুটো হিসেবে কাজ করবে। বাট Fe3+ সে কিন্তু 3টা ইলেকট্রন দেওয়া সম্ভব, 3টাই দিয়ে দিছে, সে চাইলেও আর দিতে পারবে না, এবার সে নিবে। সো যেহেতু সে আর দিতে পারতেছে না, তার মানে তার জারণ ঘটবে না, তার মানে সে আর বিজারক হিসেবে আচরণ করবে না, সে শুধু জারক। সেইভাবে হচ্ছে এটা বের করা যায়। হ্যাঁ, দেন বলছে যে এটার জারণ সংখ্যা সেম, কয়টা ইলেকট্রন গ্রহণ করে কে, ক্রোমেট আয়ন। সো হিসাব করবা, হিসাব করে দেখবা 6টা। রেডক্স বিক্রিয়া 1 মোল আয়রন Fe2+ কে জারিত করলে কত মোল অম্লীয় KMnO4 প্রয়োজন হবে। সো এটা সমতা করলে তোমার বুঝতে পারবা। সো এটা ডেফিনেটলি তোমার 5 মোল, ঠিক আছে, সমতা করলে বুঝতে পারবা। সমতা হচ্ছে বইয়ে দেখবা যে কিছু সমতাকরণ বিক্রিয়া দেওয়া ছিল, হুবহু এখান থেকে দিচ্ছে, ঠিক আছে। দেন বলছে নিচের কোন আয়নটি আয়োডাইডকে বিজারিত করতে পারে। তো আয়োডাইডকে যদি বিজারিত করতে হয় তাহলে কে ওকে হচ্ছে তোমার কি হইতে হবে, বিজারক হইতে হবে। সো এইখানে একটা বিক্রিয়া, এটা তোমার আয়োডিমিতি তোমরা পড়ে আসছো। সো ওগুলার উপর ভিত্তি করে হচ্ছে দিস ইজ দ্য আনসার। দেন বলছে এটার হচ্ছে জারণ সংখ্যা কত। সো জারণ সংখ্যা বের করা শিখাইছি, ওইভাবে বের করবা। পরে আসো কি বলছে, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো জারণ বিজারণ বিক্রিয়া নয় কোনটা, যেখানে প্রতিটা মৌলের জারণ সংখ্যা একই আছে। যদি এরকম হয় তাহলে সেটা জারণ বিজারণ বিক্রিয়া না। যদি একজনেরও চেঞ্জ হয় তাহলে জারণ বিজারণ বিক্রিয়া। সো এখানে তুমি যদি প্রথম বিক্রিয়া দেখো, এখানে আয়রন ছিল কত ভাইয়া, +3, এটা ছিল -1, ঠিক আছে। তুমি পাশে দেখো আয়রন হয়ে গেছে কি +2, মানে চেঞ্জ হয়েছে। টিনের বেলায় আসো, এখানে তোমার -2 ছিল, বাট এখানে তোমার +2 ছিল, বাট এখানে +4 হয়ে গেছে, মানে চেঞ্জ হয়েছে। তার মানে যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে প্রথমটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হয়, কিন্তু আমার কোশ্চেনে চাইছে কোনটা বিক্রিয়া নয়। সো নয় যেটা, সেটা বের করবো। সো তুমি যে এটা দেখো, এই সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট, এই বিক্রিয়া যদি দেখবা যে এটা কোনো চেঞ্জ নেই। যেমন আয়রন হচ্ছে, এই সোডিয়াম হচ্ছে +1, এই পাশেও +1, ক্লোরিন হচ্ছে -1, এই পাশেও দেখবা যে -1, সিলভার হচ্ছে +1, এখানেও দেখো সিলভার +1, নাইট্রেট হচ্ছে -1, এখানেও দেখো নাইট্রেট -1, মানে সবগুলোই সেম আছে, এই পাশে যা ছিল এই পাশেও সেম আছে। সো ওই জন্য এটা জারণ বিজারণ বিক্রিয়া না। সো দ্যাটস দ্য আনসার। এটা আরেকভাবে মাথা রাখা যায় যে যদি কোনো বিক্রিয়া হয় যে তোমার হচ্ছে অদক্ষেপ দিচ্ছে, অদক্ষেপণ বিক্রিয়া যদি হয় সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া হবে না। সো এখানে দেখে যাচ্ছে, দেখো এটা এই যে সলিড পড়ছে, তার মানে কি এটা অদক্ষেপ, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া না, একবারে বলে দেওয়া যেত। তারপরে আসো কি বলছে, জারক এমন পদার্থ কি করে। তো জারক মানে কি, জারক মানে যে নিজে বিজারিত হয়, নিজে বিজারিত মানে কি, সে নিজে ইলেকট্রন গ্রহণ করে। সো জারক এমন পদার্থ যা ইলেকট্রন গ্রহণ করে, দ্যাটস ইট। দেন বলছে কি H2O2 C2H2 যৌগে কার্বনের জারণ সংখ্যা, জারণ মান কত। তো হাইড্রোজেন এখানে কত হইতে পারে বলো তো। সো হাইড্রোজেন এখানে তোমার প্লাস হিসেবে আচরণ করছে, তার মানে কার্বন এখানে মাইনাস হবে। সো দ্যাটস ইট, -1। নিম্নের কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে না, না বলছে। সো এটা আনসার দিবা। দেন বলছে এটার বিক্রিয়ায় কি ঘটে।
সো এই বিক্রিয়া কী ঘটতেছে দেখো, হাইড্রোজেন এখানে ছিল 0, এখানে যা হয়ে গেছে কি +1, অক্সিজেন এখানে ছিল 0, এখানে হয়ে গেছে -2, মানে চেঞ্জ হচ্ছে, তখন জারণ বিজারণ হয়েছে, দুটাই হয়েছে। সো জারণ বিজারণ দেন বলছে এইটা আয়নটা কি, তো এইটা আমি অলরেডি বলছি, যেহেতু এয়ার ইলেকট্রন দিতে পারবে না, এখন নেক্সটে নিবে, মানে বিজারণ হবে, যে নিজে বিজারণ হয় তাকে কি বলি আমরা, জারক বলি। সো জারক কোন মূলের ক্ষেত্রে +5 জারণ সংখ্যায় গঠিত হয় না, সো ওইটা অপশনগুলো দেখা যাচ্ছে না, সো বাদ, পরে দেখবো। সো কি বলছে, কোনটি জারণ, কি বলছে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া সেমভাবে বের করবা। সো এটা দেন বলছে SCl2 এখানে জারণ মান কত, জারণ মান বের করে দিবা না, এটা পারবা। আর যদি না পারো বইয়ে হচ্ছে একটু সুন্দর মতো কিছু দেওয়া আছে, জাস্ট বেশি না 2 থেকে 3 পেজ দেওয়া আছে, ওটা রিডিং দিলে পারবা, আর না পারো একাডেমিক ক্লাস দেখো। দেন বলছে এটা ক্লোরিনের জারণ মান সেম, জারণ মান বের করো। এটা কোন ধরনের বিক্রিয়া, দেখো এখানে কি সলিড পড়ছে না ভাইয়া, তো যেহেতু সলিড হয়েছে তার মানে দ্যাটস এ হিউজ চান্স যে এটা জারণ বিজারণ না। তারপর আমরা ডাবল চেক করবো। সো ডাবল চেক কীভাবে করবো দেখো, সো এখানে যে মার্কারি ছিল এটা কিন্তু আমার 0 ছিল, বাট এই পাশে মার্কারি কিন্তু 0 না। সো যেহেতু চেঞ্জ হয়েছে তার মানে এটা কি অবশ্যই জারণ বিজারণ হয়েছে। সো এখানে অদক্ষেপ পড়া সূত্র, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। দেন সব পরে যাও, কি বলছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল আলোচনা করব। সো ম্যাথমেটিক্যাল আলোচনার ক্ষেত্রে তোমাদের বইয়ে অনেক টাইপের ম্যাথ ছিল, বাট এইখানে কিন্তু খুব বেশি ম্যাথ থাকবে না। এখানে তোমরা একটা ফর্মুলা শিখে আসছিল না যে ভাই ঘনমাত্রা S কেমনে বের করে, W × 1000 ডিভাইডেড বাই কি M × V। S হচ্ছে ঘনমাত্রা, W হচ্ছে তোমার পরিমাণ গ্রাম এককে, 1000 তো 1000ই, M হচ্ছে কি তোমার আণবিক ভর, আর V হচ্ছে আয়তন, যেটা অবশ্যই মিলিলিটারে। সেই ফর্মুলা দিয়ে ইউজ করে প্রচুর ম্যাথ আমাদের করতে হবে, এটা একটা ম্যাথ। দেন হচ্ছে আরেকটা তোমার ঘনমাত্রা বের করার শর্টকাট ফর্মুলা আছে, সেটা হচ্ছে S = 10x ডিভাইডেড বাই M, ঠিক আছে। সেটা মানে কি ভাইয়া, এটা মানে হইলো যে ঘনমাত্রা তোমার যদি পার্সেন্টেজ আকারে বের করতে দেয়, যেমন তোমাকে আমি বলছি যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, পার্সেন্ট কত বলছি 5, তো ওইটাই হচ্ছে এক্স এর মান, মানে এক্স মানে পার্সেন্ট, 10 হচ্ছে সূত্রের 10, আর M হচ্ছে আণবিক ভর, কার যার বের করতে বলবো তার, সোডিয়াম হাইড্রোক্সাইড বললে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর, দ্যাটস ইট। এটা গেল। আরেকটা ফর্মুলা তোমাদের লাগবে, সেটা হচ্ছে N = বা মোলারিটি, মোল সংখ্যা = SV। এটা তোমরা জানো না যে মোল সংখ্যা = মোলারিটি ইন্টু আয়তন। এককগুলো মাথা রাখবা, এখানে এটা একক হচ্ছে মোল পার লিটার, এটা একক হচ্ছে লিটার, রাইট। সো এটা মাথা রাখবা। এবার আসো এখানে আরেকটা জিনিস খেলা যায়, যে তুমি যদি N এর অন্য ফর্মুলা দেখো, সেটা দেখবা যে এরকম, যে W/M ফর্মুলা ছিল। N এ তুমি যে আরও ফর্মুলা দেখো, যে PV = nRT ছিল, তো PV = nRT যদি থাকে, আমি এটা লিখে দেখাই, যদি তোমার হয় যে PV = nRT, তার মানে পরের লাইনে N সমান কি বলা যায় বলো তো, PV/RT বলা যায় না? ডেফিনেটলি যায়। সো এখন দেখো যে আমি রিলেশনগুলো পাইলাম, এগুলো কিন্তু আমি ইউজ করতে পারি, যে এইটা সমানও N, এইটা সমানও N, এইটা সমানও হচ্ছে N, তার মানে সবগুলাই যেহেতু N এর সমান, তাই আমি বলতেই পারি যে এটা 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 বলাই যায়। সো এই জন্য তুমি বলতেই পারো যে N = W/M = PV/RT, ঠিক আছে, = SV, আরও কি বলা যায়, যেমন হচ্ছে VSTP বা STP তে আয়তন কত ডিভাইডেড বাই 22.4, আরও কি বলা যায় VSATP ডিভাইডেড বাই 24.789। এভাবে N দিয়ে তুমি আরও যা যা আছে বের করতে পারবা। এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে তুমি ডিরেক্টলি ম্যাথ করতে পারবা। যেমন কোনো ম্যাথে তোমাকে যদি আর ভর বলে দেয়, এতটুকু ভর আছে, প্রেশার বলে দিছে, আয়তন বলে দিছে, বলছে টেম্পারেচার কত হবে, জাস্ট এই দুটো রিলেশন নিবা, মান বসাবা, আনসার শেষ, অনেক ম্যাথ ইজিলি হয়ে যায়, ঠিক আছে। সো এইটা হচ্ছে অ্যাপ্লাই আমাদের করতে হবে। আরেকটা লাস্ট ফর্মুলা আমাদের আছে, যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে যে যদি আমার পূর্ণ প্রশমিত হয়, কয়েকটা ওয়ার্ড, যদি আমার প্রশমনটা পূর্ণ হয়, প্রশমন বা প্রশমিত হইছে পূর্ণ, তাহলে কিংবা যদি আমার টাইট্রেশন ওয়ার্ডটা থাকে, তাহলে আমরা একটা জিনিস ইউজ করতে পারবো, সেটা হচ্ছে যে SVE = SVE। বলতে পারো ভাই দুই পাশে তো কাটাকাটি চলে যায়, না কাটাকাটি যাবে না, কারণ দুটো আলাদা। এটা হচ্ছে 1 নম্বর মৌলের যৌগের জন্য, এটা হচ্ছে 2 নম্বর যৌগের জন্য। কোনটা কি ভাইয়া, S হচ্ছে তোমার ওই যে N = SV যেমন ছিল, এই যে S হচ্ছে ঘনমাত্রা, V হচ্ছে আয়তন, E কি, E হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা ভাই কেমনে বের করে, যে কোনো একটা মৌল বা যৌগ যখন বিক্রিয়া করে, বিশেষ করে জারণ বিজারণ বিক্রিয়া করে, তখন সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বা ত্যাগ করছে, এই মানটাকে তুমি বলতে পারো তার হচ্ছে তুল্য সংখ্যা, দ্যাটস ইট। ওটাতে মাল্টিপ্লাই করো। যেমন আয়রনের ক্ষেত্রে নর্মালি দেখা যায় সে একটা ইলেকট্রন ত্যাগ করে, যেমন Fe2+ থাকে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয়, তার মানে আয়রনের তুল্য সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। যেমন তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি বলো, সেটা নর্মালি 5টা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের E এর মান 5, ওকে। সেই জিনিসগুলো আমাদের লাগবে। চলো আমরা ম্যাথ দেখি। সো বলছে কি দেখো, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত, সো এটা মাথা রাখবা, এটা কেমন বের করে N/V দিয়ে, ওই যে N = SV, তার মানে S = কি, N/V। তো এই N কেমনে বের করবা,
তো যদি তুমি 1 গ্রামের জন্য বের করো তাহলে কি n সমান কি W/m, রাইট? সো পানির m এর মান তো 18, আর ডাব্লুর মান 1 যদি হয় যে 1/18, আর নিচে কি ভ্যালুস বসবে v, সো এটা তুমি ধরছো কত 1/1000 লিটার, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করবা, তা আসবে হচ্ছে 55.56 মোল পার লিটার। এটা হচ্ছে মুখস্থ রাখবা, কারণ এটা ক্যালকুলেটর তো তোমাকে নাও দিতে পারে, এটা মেডিকেলও আসে, ঠিক আছে, অনেক জায়গায় আসে। সো ওই জন্য তোমার হচ্ছে এটা মুখস্থ রাখবা, এটা লাগবে, বারবার লাগবে, ঠিক আছে? দেন আসো সেকেন্ডে কি বলছে, 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে? সো খুবই একটা ইজি ম্যাথ। তো এটা কেমনে করবা, সো চলো দেখাই। সো প্রথমে হচ্ছে বড় নিয়ম দেখাই, তারপর ছোট নিয়ম দেখাবো। সো এটা কিভাবে করে, যে তোমাকে একজনের ডাটা দিয়ে আরেকজনের ডাটা চাইছে, সো করবা কি এই দুটোর মধ্যে রিলেশন আনবা। তো ওই রিলেশন কেমনে আনে, বিক্রিয়া দিয়ে, বিক্রিয়া আনে সমতা করবা, সমতা করছি। দেন যাওয়া ঐকিক নিয়ম, যে তুমি দেখতেছো, দেখো যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট দিয়ে যদি তুমি পুরাও তাহলে তুমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ 1 মোল। চাইছে কি এসটিপিতে কত লিটার, তো 1 মোল গ্যাসের এসটিপিতে আয়তন কত, 22.4। সো তুমি বলতেই পারো যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে কি পাইছো ভাইয়া, এখান থেকে তুমি 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাইছো, সো 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এবার তুমি ভাঙো যে ডাটা চাইছে আর যে ডাটা দিছে, চাইছে কি কত গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট, মানে গ্রাম এককে চাইছে। সো তুমি এটাকে ডিভাইড করো ভাই গ্রাম এককে। সো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কি 100 গ্রাম, এটা আশা করে জানো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। সো এটা কি হবে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান, তো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন কত, 22.4। তো আমি এটাকে 22.4 ভাঙিয়ে দিলাম, 22.4 লিটার। তো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের যদি 22.4 তোমার কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে 1 গ্রামে কত কি হবে, 22.4 ডিভাইডেড বাই 100। অতএব যেটা চাইছে কি 10-এ কত, তাহলে 10 গ্রামে কত এটা চাইছে, তার মানে কি 10 × 22.4 ডিভাইডেড বাই 100, কাটলে 10 ইজ ইকুয়াল টু 2.24 লিটার। দ্যাটস ইট। সো আনসার হচ্ছে 2.24 বি। ওকে, মিলা দেখো, ডেফিনেটলি এটাই আসবে। ওকে, এই যে আনসার বি। সো এই ম্যাথটা সহজে করা যায় আরও ছোটোভাবে, কীভাবে করে আমি দেখাচ্ছি এবার। সেটা হচ্ছে, দেখো এখানে ডাটা দিছিল কার, ক্যালসিয়াম কার্বনেটের, ডাটা চাইছিল কার, কার্বন ডাইঅক্সাইড। এরকম যদি হয় যে একজনের ডাটা দিছে বা ডাটা চাইছে আরেকজনের, তাহলে তোমার ফর্মুলাটা এরকম যে n বাই তোমার হচ্ছে ই, এইভাবে করা যায়, ঠিক আছে, বা আরেকভাবে করা যায়, দুইভাবে করা যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তোমাদের আমি কোনটা শেখাবো, দুটাই করতে পারো, বাট তোমাদের ইজিটা শেখাই দাও। তোমরা যেটা করবা যে n ডিভাইডেড বাই যার জন্য বের করতেছো ওর হচ্ছে সহগটা নিবা। তো এখানে ক্যালসিয়াম কার্বনেট সহগ কত 1, সো n/1। কার জন্য এটা, ক্যালসিয়াম কার্বনেট, ইকুয়াল টু সেম n/, অন্যজনের কে, কার্বন ডাইঅক্সাইড, ওর হচ্ছে তুমি হচ্ছে সহগটা নাও, কত 1 আছে, তাহলে মিলে গেছে। সো এখানে 1 1 তো একই হয়ে গেল, 2 হইলে 2 বসাইতা, 3 হইলে 3 বসাইতা, যা আসবে তাই, ঠিক আছে। তো যাই হোক, তো এবার করবা কি, এবার হচ্ছে n-কে ডিভাইড করবা এমনভাবে যেটা তোমার ডাটা জানা আছে। তো এখানে আমার ক্যালসিয়াম কার্বনেট কি ডাটা জানি, যার ভর জানি। সো n দিয়ে ভর মানে ডাব্লু রিলেশন কোনটা জানো তুমি, সো n ইজ ইকুয়াল টু W/m, এটা জানো, সো ওটা বসাই দিবা সেখানে। তার মানে কি W/m ডিভাইডেড বাই 1। তো ডিভাইডেড বাই 1 লেখা না লেখা একই কথা, ওই জন্য আমি ডিভাইড বাই 1 লিখতেছি না, ঠিক আছে, ডিরেক্ট আমি লিখতেছি। তার মানে আমি এখানে বলতেই পারি যে W/m কার, ক্যালসিয়াম কার্বনেটের, ইকুয়াল টু কি, এবার n-কে ভাঙো, কার জন্য, কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড n-কে কীভাবে ভাঙবো, যে এসটিপিতে কত লিটার, তো এসটিপিতে কত লিটার হলে আমরা কীভাবে ভাঙি, যে VSTP ডিভাইডেড বাই 22.4, মনে আছে না, সব কিছুর মান তুমি জানো, এবার জাস্ট মান বসাবা, আর কিছু না। হ্যাঁ, চলো কীভাবে করবা, বসাও, ডাব্লুর মান কত দেওয়া আসবে, 10, বসাও 10 ডিভাইডেড বাই m, m কি ক্যালসিয়াম কার্বনেটের, m কত, পারমাণবিক ভর কত 100 ইজ ইকুয়াল টু কি VSTP, VSTP দেওয়া আছে না, যেটা আমি বের করবো, তো VSTP রাখো ডিভাইডেড বাই 22.4, ক্যালকুলেশন করো, তোমরা অবশ্যই এটা 2.24 আসবে, দ্যাটস ইট। সো এখানে ম্যাথ কিন্তু জাস্ট 3 লাইন, এটা কমায় 2 লাইনও করতে পারো, বা কেউ চালাক হলে 1 লাইনও করতে পারে। সো এভাবে হচ্ছে ইজিলি করা যায়। ওকে, দেন আসো কি বলছে, যে 250 সেন্টিমিটার কিউব আর ডেসিমোলার দ্রবণের কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। সো কয়েকটা ওয়ার্ড ইউজ করছে, যেমন সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউব মানে কি, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার, মাথা রাখবা, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার, আর ডেসিমিটার কিউব মানে হচ্ছে লিটার, এই দুটো মাথা রাখলেই হবে। হ্যাঁ,
ওকে, তার মানে এখানে আমার আয়তন দেয়া আছে, ভি এর মান দেয়া আছে কত 250 ml। ওকে, তার মধ্যে ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার মানে কি, মানে 0.1 মোলার। সো এখানে ঘনমাত্রা দেয়া আছে 0.1 মোলার। দেন বলছে কত গ্রাম সালফারিক অ্যাসিড আছে এটা বের করতে হবে। তো কোন ফর্মুলা, ওই যে শুরুতে লিখছিলাম S = W × 1000 ডিভাইডেড বাই M × V। সো এখানে কি করবা, মান বসাও। সো যা যা মান জানো বসায় দাও, যা যা মান জানো না অটোমেটিকলি বের হয়ে যাবে। সো এস এর মান বসাও, এস এর মান কত 0.1। সো 0.1 = W, ডাব্লুর মান দেওয়া আছে না, ওটা আমার জানতে চাইছে। তো ডাব্লু মানটা আমি ডাব্লু রাখবো। তো ডাব্লু ইন্টু 1000 ছিল, 1000 তো 1000ই থাকবে। এম, এম কি বসাবো, কার জন্য, সালফারিক অ্যাসিডের জন্য। তো সালফারিক অ্যাসিডের এম এর মান কত বলো তো, সালফারিক অ্যাসিডের এম এর মান কত 98। মুখস্থ, যারা মুখস্থ নেই তারা বের করো 98। দেন হচ্ছে আমার কি লাগবে, আরেকটা সূত্রে কি ভি আছে, আয়তন, আয়তন দেওয়া আছে, আছে কত 250 ml। সো তার মানে কি 250 বসো। দেন এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। আমি বলতে পারো ভাই এটা তো ক্যালকুলেটার ছাড়া পারবো না। পারবা, কেমনে পারবা দেখো। আচ্ছা অন্য কালার নেই, যেমন 250 দিয়ে 1000কে কাটলে 4 থাকে, ঠিক আছে। দেন আসো 9.8 আর 0.1 গুণ করলে হবে 9.8, 98 আর 0.1 গুণ করলে হবে 9.8। হ্যাঁ, সো যদি আমি এটা ডাইরেক্ট করতে পারি, আবার তুমি কাটাকাটি করেও করতে পারো। যেমন এটাকে 2 দিয়ে কাটলে 2 আসে, এটাকে কাটলে 49 আসে, ঠিক আছে। দেন তুমি ওটাকে বসে পার করতে পারো, অথবা ডিরেক্ট এখানে তুমি পয়েন্ট আনতে পারো, তোমার ইচ্ছা। তো আমি হচ্ছে এটা পার করে দিলাম। সো ডাব্লু তাহলে কি দাঁড়াচ্ছে, যে ডাব্লু ইন্টু 2 = 49 × 0.1। ডাইরেক্ট লেখা যায় এটাকে 4.9, ঠিক আছে। দেন ডাব্লু মানটা আনো, যে 4.9 এর অর্ধেক। সিম্পলি চিন্তা করো, 5 যদি হইতো, 5 এর অর্ধেক কত 2.5। তার মানে এটা তো 5 না, 5 এর থেকে একটু কম। তার মানে এটা কি হবে 2.5 না হয় একটু কম হবে, সো 2.45, ঠিক আছে। সো এটা গ্রাম, দ্যাটস দ্য আনসার 2.45। সো আনসার দেখো কোথায়, এই যে, ঠিক আছে, দ্যাটস ইট। খুবই ইজি ম্যাথ। পরে আসো এখানে কি বলছে, যে 250 সেন্টিমিটার কিউব দ্রবণে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, ওই দ্রবণ মোলারিটির কথা। এক্স্যাক্টলি সেম ম্যাথ, মান বসাবা মিলে যাবে, এর কোনো টাফ কিছু না। দেন আসে বলছে কোন দ্রবণটির নর্মালিটি আর মোলারিটি মান সমান। তো মাথা রাখবা নর্মালিটি আর মোলারিটি। সো নর্মালিটিকে আমরা এন দ্বারা প্রকাশ করি। সো নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। তার মানে নর্মালিটি আর মোলারিটি সমান হবে কখন, যখন আমার ইয়ের মান 1 হবে তখন। সো ইয়ের মান 1 কখন, যে ইলেকট্রন আদান প্রদান করবে একটা। সো কে আছে এখানে, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফারিক অ্যাসিড, এটা। সো অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা আরও ইজিলি বের করা যায়, যে একটা অ্যাসিড বা ক্ষার জন্য বিক্রিয়া করে কয়টা H+ বা কয়টা OH- সে আদান প্রদান করছে তার উপর ভিত্তি করে। সো এইভাবে চিন্তা করতে পারো, ইলেকট্রন দিয়েও চিন্তা করতে পারো, যেটা ইচ্ছা। সো আমরা জানি সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে কি 2টা যে দেয়, তার মানে তুল্য সংখ্যা 2, এর ক্ষেত্রেও তুল্য সংখ্যা 2, এর ক্ষেত্রেও তুল্য সংখ্যা 2। তো 2 হইলে তো ভাই দুটো আলাদা হয়ে যাচ্ছে সংখ্যাগুলো গুণফল করলে। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1। সো এটা তুমি বসাও এখানে 1। সো এই 1 বসাও না বসানো তো একই কথা। তার মানে আলটিমেটলি n = S দাঁড়াচ্ছে। তার মানে নর্মালিটি আর মোলারিটি সমান হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। আর মোলারিটিকে অনেক সময় S এর বদলে M দ্বারা প্রকাশ করা হয়। সো একটু কেয়ারফুল থেকেও। দেন আসো পরের ম্যাথ কি বলছে, যে 0.5 মোলার এটা অ্যাসিডের এত ml দ্বারা এত ml কৌষ্টিক সোডা দ্রবণ প্রশমিত হয়। তো প্রশমিত ওয়ার্ডটা আছে না, বলছিলাম প্রশমিত ওয়ার্ড থাকলে একটা ফর্মুলা ইউজ করবা। কোন ফর্মুলা ইউজ করবা বলো তো ভাইয়া, মনে আছে? ওই যে SV আর SV বলছিলাম ওটা। তার মানে কি, কে কে আছে, সালফারিক অ্যাসিড আছে আর এখানে তোমার কৌষ্টিক সোডা আছে, ঠিক আছে। তো এইটা যদি SV আমি করি তাহলে কি হবে ভাইয়া? সো প্রথমটার জন্য আমি করবো কি SV, তো প্রথমটাকে আমি 1 ধরলাম, তাহলে S1V1E1 = S2V2E2, ঠিক আছে। তো প্রথমটা দেখো কে, সালফারিক অ্যাসিডটা প্রথম যদি ধরি 1 ধরি, তার মানে কি এর S এর মান দেওয়া আছে ঘনমাত্রা, এর V এর মান দেওয়া আছে 20.3, আর সালফারিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2। তার মানে প্রথমটার আমি সব ভ্যালুগুলো পাই গেলাম। সেকেন্ডটাই আসো, সেকেন্ডটা কি বলছে, যে কৌষ্টিক সোডার কি 20 ml, দাঁড়াও, হ্যাঁ। সো 20 ml কৌষ্টিক সোডা প্রশমিত হয়। তার মানে সেকেন্ডটার V এর মান আমি জানি, আর কৌষ্টিক সোডা এটার ইয়ের মান কত 1 বসো। তার মানে সব কিছুর ভ্যালু জানি, জাস্ট S2 মানটা জানি না, হিসাব করলে S2 চলে আসবে, দ্যাটস ইট। তার কি বলছে 30 ml দ্রবণের কত গ্রাম সিলভার নাইট্রেট দ্রবীভূত থাকলে ঘনমাত্রা এত হবে। ওই যে ফর্মুলা, ওই ফর্মুলায় ম্যাথ বসাও। সিমিলারলি পরেরটায় যে সম্পূর্ণ জারিত করতে, তো সম্পূর্ণ জারিত করা প্রশমিত একই ফর্মুলা, ঠিক আছে, মান বসলে মিলে যাবে। দেন বলছে এত ঘনমাত্রার MgF দ্রবণটি ক্লোরাইড আর মনোমারের ঘনমাত্রা কত। সো ওই আর কি তোমার হচ্ছে, যদি এখান থেকে হচ্ছে দেখো MgCl2 এটার ঘনমাত্রা তোমার জানা আছে, এটা এই দ্রবণ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো তোমার ঘনমাত্রা হচ্ছে এটা 5 গ্রাম পার লিটার, অ্যান্ড তোমার MgCl2 এর ভর দেয়া আছে হচ্ছে 95.31।
দেন বলছে দ্রবণে ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা কত, মানে এটা তোমার মানে দরকার আছে, দরকার নাই না, দরকার আছে। কারণ কি, কারণ হচ্ছে তুমি যেটা করবা যে তোমাকে যেটা চাইছে এটা মোলার ঘনমাত্রা, বাট এখানে যে ঘনমাত্রা আছে এটা গ্রাম পার লিটার দেওয়া আছে, সো এটাকে আমাকে মোল পার লিটারে কনভার্ট করতে হবে। কেমনে করব, আমরা জানি n = কি W/m, তার মানে যে ভরটা আছে এটাকে আমি ডিভাইড করবো আণবিক ভর দিয়ে। সো ভর আছে 5, আণবিক ভর দিয়ে ডিভাইড দাও, এই যে এটা আণবিক ভর, ডিভাইড করলে যেটা পাবা এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে টোটালটা, ঠিক আছে, টোটালটার তোমার ঘনমাত্রা। আর তোমার চাইছে কি ক্লোরাইডের। সো তুমি এখন দেখো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে কি 2 মোল তোমার হচ্ছে কি ক্লোরিন আসবে না, ডেফিনেটলি। তার মানে এটা যদি S হয় এটা কি 2S হবে। সো এইটা তো S এর মান কত হইলো যে 5/95.31, S1 পাইলে এটাকে ডাবল করলে তুমি ক্লোরাইডটা পেয়ে যাবা, দ্যাটস ইট। চলো পরে যাই, কি বলছে যে 20 ml 0.02 দ্রবণের মোল কত মোল আছে। সো এটা কি, এটা তোমার V দেওয়া আছে, এটা S দেওয়া আছে, কত মোল চাইছে। সো ফর্মুলা কি n = SV, এই যে S এর মান, এই যে V এর মান, মান বসাবা, ক্যালকুলেশন করা মিলে যাবে। মিলবে না এক জায়গায়, এটা হচ্ছে ml আছে, এটাকে লিটার করতে হবে। লিটার কেমনে করে, 1000 দিয়ে ভাগ করে অথবা 10⁻³ দিয়ে গুণ করে, এটাই। দেন বলছে আবার একটা জারণের ম্যাথ, এক্স্যাক্টলি সেম। এখানে একটা জিনিস কি করছে, সিসি, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, মানে কি ml, তার মানে 15 ml দেওয়া আছে। সো S1 V1 E1 = S2 V2 E2, ফর্মুলা বসাবা, মিলে যাবে। সিমিলারলি এটা কি বলছে যে এত গ্রাম 220 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মোল আছে। সো n = W/m, সো এই যে ডাব্লুর মান এটা, আর m এর মান কার্বন ডাইঅক্সাইডে কত 44 গ্রাম। কেয়ারফুল থাকবে এক জায়গায়, এটা ইউনিটটা চেঞ্জ করে দিচ্ছে, মিলিগ্রাম দিচ্ছে, এটাকে তোমাকে অবশ্যই গ্রামে করতে হবে। কেমনে, 220কে 1000 দিয়ে ভাগ দিবা আগে, তারপর গ্রাম আসবে, ওইটাকে ডিভাইড করবো তুমি 44 দিয়ে, তাহলে মিলবে, নাহলে কিন্তু মিলবে না, কেয়ারফুল থাকিও। দেন বলছে 0.1 ফসফরিক অ্যাসিড মাত্রার কি 0.1 মোলার ফসফরিক অ্যাসিড মাত্রা জলীয় দ্রবণের মোলার ঘনত্ব কত। সো সিমিলারলি এটা বের করবা। সো এটা বের করলে তুমি দেখবা যে মোলার ঘনত্ব যেহেতু চাইছে জলীয় দ্রবণের মোলার ঘনত্ব, সো তোমার হচ্ছে এখানে দেখো এটা কি ফসফরিক অ্যাসিড দিছে, সো এটা তোমার 0.1, তার মানে এখানে তোমার দেখো, এখানে তোমার যদি হাইড্রোজেনে তুমি যদি ঘনমাত্রা বের করো তাহলে দেখবা যে এটা 1 মোল থেকে 3 মোল হাইড্রোজেন আসছে, রাইট। সো ওইভাবে হচ্ছে চিন্তা ভাবনা করলে তুমি দেখবা যে এর আনসার হচ্ছে m/30। দেন বলছে কি একটি পদার্থের আণবিক ভর 40, 100 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে উহার কত গ্রাম প্রয়োজন হবে। সো W = m/v, এই ফর্মুলা যেটা আছে এখান থেকে তুমি করতে পারো, অথবা তোমার হচ্ছে দেখো এখানে সব কিছু বলে দিছে, আণবিক ভর বলে দিছে, m এর মান, v এর মান বলে দিছে, ডেসিমোলার মানে কি তোমার s এর মান হচ্ছে 0.1 বলে দিছে, ঠিক আছে। কত গ্রাম লাগবে, প্রথমে যে ম্যাথটা করছিলাম এক্স্যাক্টলি সেম ম্যাথ। তো এখানে মোটামুটি বাকি ম্যাথগুলো সেম, যেমন দেখো এখানে কি বলছে যে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটিতে মাত্রা কত। সো এখানে একটা ফর্মুলা দেখাইছিলাম না একটু আগে, যে s = কি ছিল, পার্সেন্টেজ থাকলে কি 10x / m, তো x হচ্ছে পার্সেন্টেজের মান। সো এখানে 10% বলছে, তার মানে x এর মান 10, 10 × 10 / m, m কত 106, মানুষ সবাই ক্যালকুলেশন করবা পাবা 0.943। এই মানটা মুখস্থ রাখবা, এই কোশ্চেনটা বারবার আসে, সো এটা মুখস্থ রাখবা, অনেক জায়গায় কমন পাবা, ঠিক আছে, কারণ তুমি সব জায়গায় ক্যালকুলেটর পাবা না। ওকে, দেন আসো এটা কি পরিমাণ প্রয়োজন দ্রবণ তৈরি করতে। সো একই টাইপের ম্যাথ, সো হচ্ছে সিমিলার, ওটা করতে না করি। পার্সেন্টওয়ালা ম্যাথ, একই ম্যাথ, কি পরিমাণ নর্মাল হবে একই ম্যাথ, এটা হচ্ছে একই ম্যাথ, মেইন ফর্মুলা প্রথম যে ম্যাথটা করছিলাম ওইভাবেই ওগুলা, আর হচ্ছে এটা তো পার্সেন্টের ফর্মুলা, দ্যাটস ইট। এই দুটো ফর্মুলা ইউজ করলেই মোটামুটি তুমি বাকি সব ম্যাথগুলো পারবা, ঠিক আছে। সো আমি আর না করি, সব সেম ম্যাথ করলেই পারবা, ঠিক আছে। আর কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, যেমন দ্রবণের কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এগুলো তুমি পড়বা, পড়লে বুঝতে পারবা মোলালিটি, বাকিগুলো ডিপেন্ড করে। আর বাকি ম্যাথগুলো তো সেম, ওগুলো না করি। সো মোটামুটি এই হচ্ছে আমাদের এই মোটামুটি এই চ্যাপ্টার, ঠিক আছে। সেগুলো একটু রিডিং দিবা, তাহলে বুঝতে পারবো। আর বিবিধ, যেগুলো কোনো টাইপের মধ্যে পড়ে না, এই টাইপের জিনিসগুলো, যেমন রক্তের গ্লুকোজের ঘনমাত্রা যদি এত হয়, ppm এককে মান কত হবে। সো মোলার আছে, মোলার মানে হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার থেকে ppm যদি যাইতে চাও এটাকে করতে হয় কি মিলিগ্রাম পার লিটার করতে হয়। তার মানে মোলটাকে তুমি মিলিগ্রামে কনভার্ট করলে কাজ শেষ। এখন মোল থেকে আগে যাবা গ্রামে, কেমনে যাবা, আণবিক ভর দিয়ে গুণ দিবা এটাকে, কাকে বলছে এটাকে, গ্লুকোজ। তো গ্লুকোজের আণবিক ভর কত ভাইয়া, গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180, তো 180 দিয়ে গুণ দিলে এটা তোমার মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার হইলো। ওটাকে তুমি যদি মিলিগ্রাম করতে চাও তাহলে কি করবা, আরও 1000 দিয়ে গুণ দিবা। তার মানে মোদ্দা কথা হচ্ছে আমি প্রথমে ভাইয়া এটাকে 180 দিয়ে গুণ দিব, তারপর এটাকে 1000 দিয়ে গুণ দিব, গুণ দিলে আমার আনসার চলে আসতেছে, ডান। দেন হচ্ছে এটা টিএসপিতে, এটা পরিমাণ কত মুখস্থ 40 থেকে 45। সো বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব মানে আণবিক ভরকে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে তোমার হচ্ছে বাষ্প ঘনত্ব চলে আসবে, দ্যাটস ইট। তারপর বলছে যে কপার সালফেট দ্রবণে লোহা যোগ করলে কপার অর্ধেক ঘটে, কারণ কি, কারণ হচ্ছে এই যে তোমার হচ্ছে এই যে কপারের বিজারণ, কপার 2+। তো বাকি জিনিসগুলো হচ্ছে তুমি একটু রিডিং নিজে দিলে বুঝতে পারবা, হ্যাঁ, এখানে আর কিছু বোঝানোর নাই, মোটামুটি থিওরিটিক্যাল অ্যান্ড যেগুলো বোঝানোর মতো ওগুলো অলরেডি বলে আসছি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার, আশা করি তোমরা বুঝছো।
এবার চলো আমাদের নেক্সট চ্যাপ্টার, যেটা হচ্ছে তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটা তোমার অনেক সময় ভয় পাও, বাট ভয় পাওয়ার কিছু নাই। এই চ্যাপ্টারটা যেগুলো এগ্রিকালচারে যেগুলো আসে বেশ ইজি আসে। চলো দেখি। সো কি বলছে, কোনটি সরল না সবল হবে, কোনটি সবল তড়িৎ বিশেষ্য হবে। সো এখানে ডেফিনেটলি এটা সবল তড়িৎ বিশেষ্য। কেমনে হয় না হয় একাডেমিকে পড়ানো আছে, আর তুমি যেটা করবা যে বুঝার না যদি যাও যে আমি বুঝবো না ভাইয়া, মুখস্থ মারো ভাই, এগুলো ডিরেক্ট মুখস্থ জিনিস। হ্যাঁ, দেন বলছে কি ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে। সো মাথায় রাখবা, কোন একটা বিক্রিয়া সম্পন্ন করতে জয়টা ইলেকট্রন আমার লাগছে বা জয় মোল ইলেকট্রন আমার লাগছে, তত মোল ফ্যারাডে কারেন্ট দরকার হবে। যদি কোনো একটা বিক্রিয়া ঘটাইতে আমার 2টা ইলেকট্রন খরচ হয় বা 2 মোল ইলেকট্রন খরচ হয়, তাহলে সেটা আমার মানে পুরো প্রক্রিয়া ঘটাইতে পারফেক্টলি ঘটাইতে আমার 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। ঠিক আছে। সো হাইড্রোজেন গ্যাস তুমি যদি উৎপন্ন করতে চাও, ডেফিনেটলি তোমার 2টা ইলেকট্রন লাগবে, কারণ একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন, 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন, তার মানে ওই জন্য তোমার টোটাল কারেন্ট লাগবে 2 ফ্যারাডে বা 2F। দেন বলছে কি কপার সালফেট দ্রবণে 1 ঘন্টা করে 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে। সো কি পরিমাণ জমা হবে, এটা ফর্মুলা হচ্ছে W = ZIT। ঠিক আছে। তো Z মানে কি, Z মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কেমনে বের করে, এটা হচ্ছে তোমার Z কে বের করে কেমনে, M/EF। ঠিক আছে। M হচ্ছে আণবিক ভর, E হচ্ছে তুল্য সংখ্যা, আর F হচ্ছে ফ্যারাডের মান। সো F এর মান কত ভাইয়া, F এর মান হচ্ছে 96500 কুলম। ঠিক আছে, এটা বসাই দিবা। I তো কারেন্ট, আর T তো তোমার টাইম। ঠিক আছে। সো সবগুলো যদি মান বসাও তুমি ডেফিনেটলি ডিরেক্টলি আনসার পেয়ে যাবা। দেন বলছে সোডিয়াম ক্লোরাইডের একটা লঘু দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি হবে। তো ক্যাথোডে নর্মালি তোমার সবসময় হাইড্রোজেন উৎপন্ন হয়। দেন বলছে তুতের দ্রবণে এত সেম, এই ম্যাথটা সেম জিনিস, যেমন মানটাও দেখো সেম। সো মান বসাও মিলে যাবে। বলছে 1 ফ্যারাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে চালনা করা হলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা হবে। এক্স্যাক্টলি সেম, W = ZIT। ঠিক আছে। বাট এই ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে কি, যে তোমার সব ডাটা দেওয়া নেই, তোমাকে বলছে ভাই 1 ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনা করছি, এটার থেকে বের করতে হবে। সো এইটার ক্ষেত্রে আমি ফর্মুলা ইউজ করি কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে একটা ফর্মুলা আমরা জানি, Q = ENF। ঠিক আছে। তো Q = ENF থেকে তুমি ইউজ করো, তাহলে তুমি দেখবা এখান থেকে তুমি Q এর মানটা পাবা। ওই Q এর মানটা ইউজ করলে তুমি কিন্তু এখান থেকে M এর মানটা পাচ্ছ। ঠিক আছে। সো এই ম্যাথ হচ্ছে কাইন্ড অফ সিমিলার। সো এই ম্যাথটা দিয়েও তুমি হচ্ছে এই ইয়াটা করতে পারো, অথবা তুমি এখানে ভেঙে চুরে W দিয়ে আনতে পারো, তোমার ইচ্ছা। দেন বলছে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে এত বিদ্যুৎ চালনা করলে এত গ্রাম, সেম ভাই সেম, বুঝছো, ওই একই জিনিস বারবার না বলি। চলো তারপরে কি বলছে, তারপরে বলছে যে যদি আমার ক্যাথোডের ইনোডের মান হচ্ছে 0.8 আর অ্যানোডের যদি -0.76 হয়, গ্যালভানিক কোষের ক্ষেত্রে EMF কত ভোল্ট হবে। সো আমরা এখানে কি জানি, যে আমরা জানি যে অ্যানোড যেটা হবে সেটা কি করব, প্লাস দিব আমরা ক্যাথোড, তাই না। সো যদি আমরা এটা করি, তাহলে আমরা কি করব, দেখো যে অ্যানোডের মানটা আর ক্যাথোডের মানটা আমি যোগ করে দিব। সো আমার 0.8 আর আমার মাইনাস তোমার হচ্ছে 0.76, রাইট। সো এই ক্ষেত্রে তোমার কি বলছে, কোশ্চেনটা এখানে ইনকমপ্লিট, বুঝছো। তোমার এখানে যেটা বলা ছিল সেটা হচ্ছে যে এইটার জারণ মান হচ্ছে তোমার 0.8, এইটারও জারণ মান হচ্ছে তোমার -0.76। তখন যেটা দেখতে হয় যে কোনটা বেশি। ঠিক আছে, যেটা বেশি সেটা হচ্ছে আমার জারণ। ঠিক আছে। তো যেটা বেশি, কোনটা বেশি, আমার এখানে 0.8 বেশি, সো ওই জন্য আমার 0.8 ওটা তোমার থাকবে। আর যেটা আমার অন্যটা, সেটা তখন আমাকে উল্টায় নিতে হবে। উল্টায় নেওয়া মানে কি, প্লাস থাকলে মাইনাস করে নিতে হবে, মাইনাস থেকে প্লাস নিতে হবে। সো যেহেতু এটা আমার মাইনাস ছিল, সো ওই জন্য আমি এটাকে উল্টায় নিলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি এইটা আর এটা আমি যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার আনসার। সো এটা মুখস্থ রাখবে, এখান থেকে রেগুলার কোশ্চেন আসে 1.56। দেন বলছে কপার, এটা তুমি যদি যোগ করো তাহলে যদি 1 মোল হয় তাহলে কত কুলম চার্জ লাগবে। সো তোমাদের অলরেডি বলছিলাম যে বিক্রিয়া করে দেখবে যে কয় মোল ইলেকট্রন, যত মোল ইলেকট্রন তত ফ্যারাডে কারেন্ট লাগবে। সো 2 ফ্যারাড হয়েছে, আর 1 ফ্যারাডে মানে একটু আগে দেখাইছে 96500, তার মানে 2 × 96500 লাগবে। সো বি ইজ দ্য আনসার। ঠিক আছে। সিমিলারলি পরেরটা আসো, এখানে বলছে এটা কোন ধরনের বিক্রিয়া। সো দেখা যাচ্ছে এখানে জারণ সংখ্যা 2, বাট এখানে 0, এখানে আবার +2, সরি এখানে 0, আবার এখানে +2, তার মানে কি জারণ বিজারণ বিক্রিয়া ডেফিনেটলি। সো জারণ বিজারণ ইংলিশ কি শিখেছিলাম, রেডক্স, দ্যাটস ইট। দেন বলছে একটি সেল যেখানে নিম্নলিখিত বিক্রিয়া সংঘটিত হয় তার আদর্শ EMF এর মান কত হয়েছে, সেটা তোমার হচ্ছে বলছে যে এটা। ঠিক আছে। তো হচ্ছে তোমার টোটাল বের করতে বলছে। এখন দেখো এখানে জিঙ্ক প্লাস থেকে জিঙ্ক হয়েছে, মানে কি একটা জিঙ্ক প্লাস ছিল, এই জিঙ্ক হয়েছে মানে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এর বিজারণ মান হচ্ছে 0.76, আর এখানেও তোমার বিজারণ মান হচ্ছে 0.8। কোনটা বেশি, 0.8 বেশি, তার মানে এ হচ্ছে বিজারণ করবে।
এ যদি বিজারণ করে অন্যজনকে জারণ করবে, দেন ধরে যোগ করে দিবা। সো এ যদি বিজারণ করে তাহলে আস্তে আস্তে কত তোমার হচ্ছে 0.8, আর এটা যদি আমার জারণ করে তাহলে হচ্ছে আমার 0.76 হবে, অ্যান্ড আলটিমেটলি যোগ করলে আনসার চলে আসবে। ঠিক আছে, এখানে একটু ভুল করছে, সামান্য ভুল করছে, সেটা হচ্ছে যে তোমার এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ এখানে মাইনাস হবে, তার ফলে জিংটা দিবে। ঠিক আছে, দ্যাটস ইট, বাকি জিনিসটা ঠিক আছে। দেন আসো কি বলছে যে কোন আয়নটি ক্যাথোডে ইলেকট্রন ছাড়তে সক্ষম। সো ক্যাথোডে ইলেকট্রন ছাড়বে কে, যে দিতে পারবে, যার এখন ফুল ক্যাপাসিটি পূরণ হয় নাই। সো এখানে ম্যাগনেসিয়াম হাইয়েস্ট দিতে পারে 2টা, অলরেডি সে 2টা দিয়ে ফেলছে, ওই জন্য দিতে পারবে না, বাদ। আয়রন দিতে পারে সর্বোচ্চ 3টা, দিয়ে ফেলছে, তার মানে আর দিতে পারবে না, বাদ। ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ 2টা দিয়ে ফেলছে, আর কি দিতে পারবে? সো আর কি দিতে পারবে? হ্যাঁ ডেফিনেটলি এ হচ্ছে দিতে পারবে, কিন্তু সোডিয়াম সে কিন্তু পারবে না। সো চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আমার প্রবণতা। দেন বলছে এটা আর এটা, এই দুটার মধ্যে প্রমাণ জারণ তড়িৎ দ্বারা বিভব যথাক্রমে এত এত হইলে মোট বিভব কত, ওই সেম মোট বিভবের ক্ষেত্রে মাথা রাখবা। তো এখানে একটা শর্টকাট আছে দেখো, ইনোট সেলে বের করা, যে বড় মান মাইনাস ছোট মান, এটা যদি করো তাহলে কিন্তু আনসার চলে আসবে। ঠিক আছে, সো বড় মানটা মানে কি, মানে হচ্ছে প্লাস মাইনাস চিন্তা করে তুমি হচ্ছে আর কি বড় মান ছোট মান এগুলো একটু প্রেডিক্ট করবা। ঠিক আছে, মোটামুটি যেটা করতে হয় যে দুটো মান থাকে নর্মালি যোগ করলে হয়ে যায়, আর তুমি একটু মানে লজিক্যালি চিন্তা করবা যে এখানে কি জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে, একজন জারণ থাকবে আর একজন বিজারণ থাকবে, দেন দুটোকে যোগ করে দিবা, প্লাস মাইনাস যাই হোক না কেন। ঠিক আছে, সো এখানে বইয়ে এইখানে তোমার ভালো ম্যাথ নাই, বাট বইয়ে তুমি টেক্সট বুকটা খুলবা, হাজিরি স্যার বই যদি হয়, বেশি না হয় 2টা 3টা ম্যাথ করবা, তুমি বুঝতে পারবা। ঠিক আছে, আর একাডেমিকে বোঝানো হয়েছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি। ঠিক আছে, দেন সে কি বলছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবর্তনের কারণ কি? অবশ্যই এখানে মুক্ত আয়ন, নট ইলেকট্রন, কেয়ারফুল থাকিও। দেন বলছে 1 মোল সিলভার আয়নকে পরিণত করতে ইলেকট্রন প্রয়োজন হবে, কি লিখছে এটা, ই মাইনাস, আচ্ছা এখানে কোশ্চেনে মিস্টেক আছে, সেটা বাদ। দেন বলছে ড্রাই সেলে তড়িৎ বিশেষণ কোনটি, সো এটা আমার অ্যামোনিয়াম ক্লোরাইড। দেন শুষ্ক কোষে জারক রূপে কোনটি ব্যবহৃত হয়, এটা হচ্ছে আমার ম্যাঙ্গানিজ অক্সাইড। সো এইখানে জিনিসগুলো কিন্তু তোমার মুখস্থ টাইপের। ঠিক আছে, সো এখানে তো বোঝানো কিছু নাই। তারপরে হচ্ছে বলছে নিচে কোন লবণে জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহিত সবচেয়ে বেশি, সো এই ক্রমটা মাথা রাখবা, এই ক্রম থেকে কিন্তু বারবার কোশ্চেন আসতে পারে। দেন বলছে কোন ধাতুর প্রলেপ দিলে লোহাতে মরিচা ধরে না, সো এটা হচ্ছে জিঙ্ক, গ্যালভানাইজিং বলে। দেন বলছে কোনটি সেমিকন্ডাক্টর তৈরিতে অধিক পরিমাণে ব্যবহৃত হয়, তো কি ব্যবহৃত হয়, অপধাতু। সো অপধাতু কোনটা এখানে, সিলিকন, সো সিলিকন ইজ দ্য আনসার। ঠিক আছে, চলো পরে যাই। কি বলছে দেখো, আকরিক থেকে পারদ নিষ্কাশন করা হয়, কোন আকরিক থেকে পারদ নিষ্কাশন করা হয়, সো মুখস্থ সিনাবার। দেন বলছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় কেন, কারণ এর গলনাঙ্ক কমাইতে, স্ফুটনাঙ্ক না কিন্তু, কেয়ারফুল থাকিও। দেন কপার সালফেটের সাথে বিক্রিয়া করে না কোনটি, সো এটা সিলভার। সো এইখানে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু কাইন্ড অফ মুখস্থ, লজিক আছে, লজিক নাই এই ব্যাপারটা এরকম না, লজিক আছে, বাট ওগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য অত ইম্পর্টেন্ট না, ওই জন্য বলতেছি না, এগুলো একাডেমিকের পড়াশোনা। হ্যাঁ, দেন বলছে কি, যে বিদ্যুৎ কোষ নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে তাকে আমরা কি বলি, তার মানে কি রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করছে, এটাকে আমরা বলি ভোল্টার কোষ। দেন বলছে একটি ত্রিযোজী ধাতব আয়নের 1 মোল আয়ন কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, সেটা আমাকে বলতে হবে। সো ত্রিযোজী যদি ধাতব আয়ন হয় তার মানে কি পুরোপুরি যদি মানে যাইতে হয়, ত্রিযোজী যেহেতু মানে 3টা ইলেকট্রন, তার মানে কি 3 ফ্যারাডে কারেন্ট লাগবে, সেখানে তুমি যদি 1 মোল দাও তাহলে কি হবে, 3 ভাগের 1 ভাগ হবে না। সো 3 ভাগের 1 ভাগ যদি হয় তুমি এটা হিসাব করো। ঠিক আছে, সো আচ্ছা আমি কোশ্চেনটা একটু ভুল পড়ছি, আই এম সরি ফর দ্যাট। কোশ্চেনটা একটু দেখো, কোশ্চেনটা বলছে একটি ত্রিযোজী ধাতব আয়নের 1 মোল আয়ন কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, তার মানে কি ত্রিযোজী আয়ন তার মানে কি 3 ফ্যারাডে পরিবহন করবে। ঠিক আছে, ডিভাইড না, 3 ফ্যারাডে পরিণত করবে। আমি ভাবছিলাম যে তোমার হচ্ছে টোটালের মধ্যে 1 ফ্যারাডে দেওয়া হয়েছে, এটা ভাবছিলাম, বাট অ্যাকচুয়ালি না, কোশ্চেনটা একদম আরও ইজি। কি বলছে যে তোমার ত্রিযোজী ছিল, ত্রিযোজীর জন্য তোমার কারেন্ট করতে হবে 3 ফ্যারাড, এটা চাইছে। তো ফ্যারাডটাকে ফ্যারাড না রাখে এটাকে তোমার কুলম্বে বের করতে বলছে। তো 1 ফ্যারাড মানে কত, একটু আগে দেখাইছি 96500, তো গুণ দাও, গুণ দিয়ে যা আসবে দ্যাটস আনসার। ঠিক আছে, একদম ইজি পিজি। চলো সামনে যাই, দ্যাটস ইট, শেষ। এই তো তুমি দেখো ভাই, এখানে তোমার খালি কোশ্চেন খালি মানে ওটা উল্লে কী করি কুত্তার মতো সলভ করে যাচ্ছ, ব্যাপারটা শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তোমাকে বুঝতে হবে কী টাইপের কোশ্চেন আসে। সো আমরা যদি রিক্যাপ করি, আমাদের কিন্তু যেই তোমার প্রথম চ্যাপ্টারটা ছিল, মানে চ্যাপ্টার নাম্বার 3, ওইখানে আমরা দেখছি জারণ সংখ্যা বের করা রিলেটেড কোশ্চেন কিন্তু অনেক আসছে। তারপরে আমরা দেখলাম যে জারক কোনটা, বিজারক কোনটা, এই টাইপের কোশ্চেন রেগুলার আসছে। তারপরে আমরা দেখলাম যে ম্যাথামেটিক্যালের ক্ষেত্রে ওই একটা ফর্মুলা, ওই যে S = W × 1000 / M × V, এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে। আরেকটা আমরা দেখছি ফর্মুলা যে S1V1E1 = S2V2E2, এগুলা থেকেই কিন্তু বারবার আসছে, ওগুলা থেকে রিপিট হয়েছে। আর কিছু মুখস্থ জিনিস ছিল, দ্যাটস ইট। ঠিক আছে, আর পরে যেই চ্যাপ্টারটা যেটা আমাদের তড়িৎ রসায়ন, এখানে আমরা দেখলাম কি, এখানে আমরা দেখলাম যে W = ZID, ওই ফর্মুলা থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসতেছে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা দেখলাম কি যে তোমার হচ্ছে ওই যে কোষের
বিভব বের করতে বা ইনওয়ার্ড সেলের মানটা বের করতে, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর আমরা পাইছি। এই টাইপের কোশ্চেন আসে। তারপরে হচ্ছে তোমার ওই যে কত ফ্যারাডে কারেন্ট লাগবে, কত মোল লাগে, এই টাইপের কোশ্চেন কিন্তু রেগুলার আসতেছে। এছাড়াও বাইরে টুকটাক অন্যান্য কোশ্চেন আসতেছে। সো এইগুলা তোমাদের বুঝতে হবে যে কোথা থেকে কোশ্চেন আসতেছে, ওগুলো পিক করো, টেক্সট বুকে যাও, ওই টপিকগুলো ভালো মতো পড়ো, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার এই যে ইনওয়ার্ড সেলের মানটা টেক্সট বুকে যাও, ভালো মতো দেখে নাও, একাডেমিক ক্লাসে জাস্ট ওই টপিকটা ভালো মতো দেখে নাও, দেন হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক সলভ করো। এইভাবে আগাইতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমার মার্কিং করতে হবে খাতায় অথবা বইয়ে যে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, আমি এটা বেশি ফোকাস করবো। এইভাবে আগাইতে হবে। জাস্ট কোশ্চেন ব্যাংক ভাই ক্লাস করা যাচ্ছে ভাইয়া, জাস্ট দেখে যাচ্ছি শুয়ে বসে, এমনগুলো হবে না, পড়তে হবে অ্যান্ড একটু স্মার্টলি যেতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো কোনো কোশ্চেন থাকলে তুমি জানাইও। সো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোন ক্লাসে।